ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই অপুর মাথায় যেন একসঙ্গে অনেক কিছু নেমে এলো। সেটাকে চিন্তা বলবে নাকি ঘোর আশঙ্কা, সেই সংজ্ঞা নিয়ে আপাতত আর ভাবছে না। অঙ্ক পরীক্ষাটা যা একখানা দিয়েছে তাতে ওর মুখ একদম নামিয়ে বেরোনো উচিত। যা বুঝতে পারছে পাশ করবে হয়তো, কিন্তু খালি পাশই করবে। লাল কালির দাগ আবার সেই কান ঘেঁষে বেরিয়ে যাবে বলে মনে হচ্ছে। ঠিক আছে, সেই রেজাল্টের চিন্তা না হয় এখন না করলেও চলবে। থিওরাম আর অ্যালজেব্রা মিলে ওকে যেই নাকানি চোবানিটা খাইয়েছে সেটা থেকে বেরোনোর জন্য একটু বাইরের হাওয়া খাওয়া দরকার। কিন্তু বাইরে বেরোতে গিয়েই প্রথম ঝটকাটা খেলো অপু। স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে আছে বাবা, হাতে একটা ব্যাগ। বাবা তো কখনো পরীক্ষার সময় নিতে আসে না, আর নিতে আসবেই বা কেন? এখান থেকে বাড়ি তো হাঁটা পথ। তাহলে কি কিছু হয়েছে? অপুর মাথায় বেশি কিছু চিন্তার আসার আগেই দেখলো বাবা মুচকি মুচকি হাসছে। খানিকটা চাপ কমলো। এগিয়ে এসে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? ছেলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর নবীন বলল, পাস করবি তো বাবা? বাবার থেকে আজকাল আর অপু জিনিসপত্র লোকাতে চায় না। সেই রাত দুপুরে মুখ খুঁজে কান্নার সময়ই হোক বা প্রচণ্ড মাথা গরম করে বর্দার নামে যা তা বলার সময়গুলোই হোক, বাবা মাথার কাছে চুপ করে বসে থাকে আর সব কথা শুনে যায়। খুব একটা যে কিছু বলে তা নয়, খালি অপু কিভাবে যেন বুঝে যায় যে বাবা বুঝেছে। বাকি বন্ধুদের দেখেছে যে তারা সবাই বাবাকে কি ভয়ঙ্কর ভয় পায়, পালিয়ে পালিয়ে বেড়ায় খালি সেই জন্য। সন্ধে নামলেই বাড়ি চলে যায় বাবা চলে আসার আগে, নয়তো নাকি ঢুকতেই দেবে না। কে জানে, অপু এইসব কখনোই বোঝেনি। যাকে তো বাবা ওর মুখ দেখেই বুঝল যে এইবার রেজাল্ট বেরোলে অন্তত অঙ্ক নিয়ে একটা কপালে দুঃখ আছে। বলল, ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে এখন তো আর কিছু করার নেই, আপাতত এইটা নেই বলে ব্যাগটা এগিয়ে দিল বাবা। অপু খুলে দেখে ভেতরে একটা বুট আর ক্লাবের জার্সি প্যান্ট আছে। ও একটু অবাক হয়ে তাকালেই বাবা বলল, অনির সঙ্গে একরকম কথা হয়ে গেছে বুঝলি, কাল থেকে পরশু দিনে ট্রেন ধরে ফিরতে হবে। রিজু বলল যে কাল রাতে শেষ খেলা, আমি যাচ্ছি তোর সঙ্গে, চ। অপু এখনও পুরো জিনিসটা ঠিক করে প্রসেস করতে পারছে না। গাধার মতো তাকিয়ে আছিস কি? ওখানে গিয়েও পড়াশোনা থামালে কিন্তু আমি আস্ত রাখবো না। হ্যাঁ, আর তোর কি হাল করব সেটা বোধহয় তোকে বলে দিতে হবে না আলাদা করে। হ্যাঁ, একটু মুচকি হেসে বলল, অনি বলল যে পরের পরীক্ষা 2-3 দিন দেরি আছে, সম্ভব হলে ওই নিয়ে যেত। এতক্ষণ গলা দিয়ে আওয়াজ বেরোল অপু। বড়দা বলেছে? হ্যাঁ, হেসে বলল বাবা। সকালেই তুই নাকি জুল জুল চোখ নিয়ে তাকিয়েছিলি যখন শকুন্তলা বেরোচ্ছিল। কায়দাগুলো তো ভালোই শিখেছিস, যাই হোক না কেন। অপু তখনও একটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। দেখে এবার তারা দিল নবীন। কিরে, তাড়াতাড়ি চল, ট্রেন ধরতে হবে তো বাবা। এখন বাজে ঠিক 1টা। 1:30 ট্রেনটা ধরতে পারলে 5টার মধ্যে ঢুকে যেতে পারবে। 6:30 থেকে খেলা শুরু। একটা চান্স হলেও হতে পারে, কিন্তু যদি ট্রেন লেট করে? চোখ বন্ধ করে বসে থাকলো অপু। ট্রেনটা এখনো ছাড়েনি। প্রত্যেকটা মিনিট যেন একটা করে বছর বলে মনে হচ্ছে ওর। টাইম পেরিয়ে যাচ্ছে, এখনো ছাড়ছে না। না না, ঠিক আছে, খেলা দেখতে পারলেও তো অনেক। ও তো ভাবেও নি যে যেতে পারবে, কিন্তু ওই সান্ত্বনাটা দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝে গেল এইটার কোনো মানই নেই, এতটা নিঃস্বার্থও নয়। যদি মাঠে নেমে খেলাই না দেখতে পারে তাহলে আর কি লাভ হলো? ছেলে ওরকম ছটফট করছে দেখে নবীন বলে উঠল, আরে এখন তো ছটফট করে লাভ নেই, শান্ত হয়ে বস, আগে পৌঁছই তারপর দেখা যাবে কোন। হ্যাঁ। বাবার কথায় কোনো উত্তর দিল না অপু। উল্টে জিজ্ঞেস করল, বড়দা কি বলল? ও, আমি এখানে সব ছেড়ে মন ভালো করার জন্য ঠেঙিয়ে ঠেঙিয়ে বর্ধমান যাচ্ছি, আর এখন বড়দা কি বলল? বলে উঠল বাবা। আরে বলো না, বলল অপু। একটু হেসে বাবা বলল, তোদের দুজনকে বুঝি না, এই ঝামেলা করছিস আবার এই গদগদ হয়ে কথা বলছিস। বলে একটু চুপ করে হেসে বলল, কি আর বলবে, সকালে তোকে দেখে বুঝেছিল যে তোর খুব ইচ্ছে যাওয়ার, তো সেই জন্যই রিজুর সঙ্গে সবটাই কথা বলে
ঠিক করে নিয়েছিল যে তোকে পরে নিয়ে গেলে হবে কিনা, কিভাবে যেতে হবে, এই আর কি। অপু একটু চুপ করে থাকে। সত্যি মাঝে মাঝে বড়দা চরিত্রটাকে বোঝা যায় না, কেমন যেন পিছলে পিছলে যায় বারবার। কখনো মনে হয় যে এর থেকে বেশি বিরক্তি করার কেউ নেই, এর থেকে বেশি বদমেজাজি আর কেউ নেই। তারপরেই আবার এই অকাজের মতো জিনিসগুলো ঘটে যাবে। তখন মনে হবে না, মানে এতটাও খারাপ বোধহয় নয়। জানলার বাইরে তাকিয়ে বসে আছে অপু। সন্ধে নামার আগেই বর্ধমান পৌঁছে গেছে অপুরা। তখনও দিনের আলো একটু আধটু ফুটে আছে, সেই দেখে যেন একটু ভরসা পেল অপু। বাবা ছেলে দুজনেই ছুটল মিলনী সংঘের মাঠে। স্টেশন থেকে বেশি দূরে নয়, টোটোয় খুব বেশি হলে 20 মিনিট লাগবে। একটা পয়েন্টের পর যত এগোচ্ছে ততই যেন মাঠের গর্জনটা একটু করে বেড়ে উঠছে। মনে হচ্ছে যেন বিশাল একটা কিছু ঘটছে ওখানে। সারা বাংলা থেকে প্রচুর ক্লাব এসেছে ওখানে খেলতে। প্রাইজ মানি, ট্রফি, ডিজে সব মিলিয়ে বেশ একটা এলাহি ব্যাপার। মাঠের সামনে এসে দাঁড়াতেই অপু রীতিমতো বোকা বনে গেল। বিশাল বড় সব লাইট, মাইক, গান বাজছে, মাঠের চারদিকে ঠিক ঠিক করছে লোক। ততক্ষণে অন্ধকার নেমে এসেছে, লাইটগুলো সব জ্বালানো হয়েছে। আর কিছুক্ষণ পরেই খেলা শুরু হবে। বোর্ড থেকে দেখে নিল অপু তরুণ সঙ্গের ম্যাচ 3 নম্বরে। না, তাহলে কিছুটা সময় আছে। রিজু দাদের খুঁজতে বেশি সময় লাগলো না। ভিড়ের মধ্যে দিয়েই কোন রকমের ক্লাব ঘরে গিয়ে পৌঁছতেই দেখে ওয়ার্ম আপ করছে সুকান্ত দ্বারা। রিজুদা ওকে দেখতে পেয়ে এগিয়ে আসে। কি অবস্থা? অপু একটু কাঁধ ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, আপাতত বেঞ্চে বসবি, স্টার্ট করবি না, যা ওয়ার্ম আপ করে নে। বলে পিঠ চাপড়ে এগিয়ে গেল নবীনের দিকে। কাকা, বাড়িতে ঝামেলা হয়নি তো কিছু? না রে বাবা, ঝামেলা কিছু হয়নি, কিন্তু এটা কিন্তু খুব ঝুঁকি, জানিসই তো। চিন্তিত মুখে বললেন নবীন। কোনোভাবে যদি একটু চোট পেয়ে যায় তাহলে কিন্তু আর রক্ষে নেই বাবা। একটু ম্লান হেসে রিজু বলল, সে তো আর কিছু করার নেই, নিজের ইচ্ছেতেই তোমাদের বড় ছেলে এই সব কিছুতে জড়িয়েছে, আর এখন হাত কামড়াচ্ছে, আর বলির পাঠা হচ্ছে অপু। মানে? অবাক হয়ে জিজ্ঞেস করল নবীন। কিছু না, বাদ দাও। একটু চুপ থেকে বলল, ওই রক্তিমদাদের সঙ্গে ওঠা বসা করলেই এই সব কিছু তো হওয়ারই ছিল। কিছু মনে করো না কাকা, হয়তো বেশি বলে ফেললাম। জীবনানন্দ করুণা বাসনায় হেম আর তার বাবার মধ্যে একটা অদ্ভুত কথোপকথন লিখেছিলেন। বাবা জিজ্ঞেস করেছেন, তুমি নিশ্চয়ই কংগ্রেস করো? হেম একটু অবাক হয়েই বলেছে যে না, করি না। সারাদিন কলকাতায় কাজ খোঁজা আর একটা দুটো টিউশনি ছাড়া কিছুই করে না হেম। 1 সপ্তাহ বলে প্রায় মাসখানেক বাড়িতে বসে আছে বেকার হয়ে। বাবা জিজ্ঞেস করেন, কংগ্রেস করো না? বলে একটু চুপ থেকে বলে যে সে না হয় আজ না করলেও একদিন না একদিন করবেই। যখন ছেলেবেলায় খেলার সাথী তার মেম সাহেবকে নিয়ে বক্সে বসেছে আর তুমি 4 আনার সিটে মাথা গুঁজে আছো, এই দেশ, কংগ্রেস, দেশবন্ধু, আত্মত্যাগ, এই সবের কথা তখন মানুষের চিত্তকে সজীব করে গেল, তাকে সান্ত্বনা দেয়। খেলার বাঁশি বাজতেই চমকে উঠল নবীন। বেঞ্চে বসে ছটফট করছে অপু। চোখ মাঠ থেকে এক মুহূর্ত যেন সরছে না। প্রাণপণে ঠোঁট কামড়াচ্ছে বসে বসে। ওর দুটো চোখে কি অসম্ভব একটা ব্যাকুলতা লক্ষ্য করল নবীন। এইভাবেও কেউ ভালোবাসতে পারে একটা খেলাকে? অন্যদিকে অনি, সেও তো একসময় কত কিছু করত। মধুপুর ছাড়াটাই কি ভুল হলো তাহলে? এই ঠোঁট ফাটানো, চোখের তলায় কাল ছিটে ফেলা পার্টি করাটা আসল কি? অনির ভবিতব্য? ওদের সবার ভাগ্য? নাকি সান্ত্বনা? আর এই খেলা মুক্তি? সাইড লাইনে চুপ করে বসে আছে অপু আর নবীন, দুজন দুটো আলাদা জগৎ, কিন্তু একই বোধহয়। খেলবো খেলবো, মাঠটাকে আরো বড় করে খেলবো, আপাতত ওয়ার্ম আপ।